রাঙ্গামাটির কাউখালীতে পিকআপ সিএনজি সংঘর্ষে নিহত ৫। জানা যায়নি হতাহতদের পরিচয়। মুন্সিগঞ্জে আলাদা দুর্ঘটনায় মারা গেছে ৩ জন। গাজীপুরের শ্রীপুরে চলছে যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযান। গুড়িয়ে দেওয়া হচ্ছে বন বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা। অসংলগ্ন ইংরেজি প্রশ্নপত্রে ক্ষুব্ধ যশোর বোর্ডের এসএসসি পরীক্ষার্থীরা। যমুনার অনুসন্ধানে মিলেছে সত্যতা, দুশ্চিন্তার কিছু নেই বলছেন নিয়ন্ত্রক। প্রথম অ্যানসারটা সেটা হচ্ছে প্যাসেজের সাথে এবং প্রশ্নের সাথে কোনো মিল ছিল না। ফাইনাল প্রিন্টিং এর আগে কোশ্চেনটা অবশ্যই আরেকবার রিচেক দেওয়ার ব্যবস্থা করতে হবে। অবশ্যই ছাত্রছাত্রীদের বিষয়টা আমরা সহানুভূতির সাথে দেখব। সুনামগঞ্জের হাওড়ে ধান কাটার ধুম। ফলন ভালো হওয়ায় খুশি কৃষক। ফসল রক্ষাবাদের নজরদারিতে কর্মকর্তাদের ছুটি বাতিল। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। রাঙ্গামাটির কাউখালীতে পিকআপ সিএনজি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। সকাল 9:45টার দিকে রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় এই দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান যে রাঙ্গামাটি থেকে যাত্রীবাহী একটি সিএনজি চট্টগ্রাম যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজি। ঘটনাস্থলে প্রাণ হারান 5 আরোহী সবাই। মরদেহগুলো উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। এই দুর্ঘটনার বিষয়ে আরো জানবো। রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলুর রহমান রাজন। রাজন, দুর্ঘটনাটি কিভাবে ঘটলো? নিহত যারা, তাদের পরিচয় কি জানতে পেরেছেন? হ্যাঁ, আজ সকাল 9:45টার দিকে রাঙ্গামাটির বেদবিদ্যা এলাকা থেকে যাত্রীবাহী একটি সিএনজি চট্টগ্রামের উদ্দেশ্যে 5 জন যাত্রী নিয়ে রওনা করে। এর মধ্যে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কে রাবার বাগান এলাকা আছে। সিএনজিকে পৌঁছালে সে বিপরীত মুখ থেকে আসা একটি পিকআপ সিএনজিকে ধাক্কা দেওয়ার সাথে ধাক্কায় চাপা দেওয়ার পরে ঘটনাস্থলে 5 জন পিকআপ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সর্বশেষ যে খবরটুকু আমরা পেয়েছি যে বেতবনিয়া, রাঙ্গামাটি কাউখালী উপজেলার বেতবনিয়ার পুলিশ পিকআপ এবং পুলিশ নিহত যারা হয়েছে তাদের লাশ উদ্ধার করে বেতবনিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসছে। সেখানে তাদের পরিচয় শনাক্ত এবং তাদের অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সেগুলো করছে তারা। রাজন, ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 1 জন। সকালে নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে গাড়ির ধাক্কায় মারা যান অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী। শুক্রবার রাত 2:30টার দিকে শ্রীনগরের হাসারা ব্রিজের ঢাল এলাকায় মোটরসাইকেলে আরোহী আলিমুল আব্দুরকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে গুরুতর জখম হন তারা। হাসপাতালে নেয়ার পর আলিমুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপরজনকে ঢাকায় আনা হয়েছে। তার আগে রাত 8টায় সমসপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী মারা গেছেন। গাজীপুরে বন বিভাগের দখল হয়ে যাওয়া জমি উদ্ধারে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। সকালে শ্রীপুরের তালতলী এলাকায় এই অভিযানে যোগ দেয় বন বিভাগ, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান 5 আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে বন বিভাগের জমিতে অবৈধভাবে বেশ কিছু বসতবাড়ি গড়ে ওঠে। বনের জমি থেকে স্থাপনা সরিয়ে নিতে কয়েকবার নোটিশ দিলেও স্থাপনা সরিয়ে না নেওয়ায় অভিযান পরিচালনা করা হয়। এরই মধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে 30টি বসতবাড়ি। দখলকৃত জমি পুনরুদ্ধারে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনার কথা রয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জেনে নেব সহকর্মী হোসাইন আলী বাবুর কাছ থেকে। বাবু, সকাল থেকেই তো এই অভিযান চলছে, এখন পর্যন্ত কতটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে জানাবেন বিস্তারিত।
শাওন, সকাল থেকে অভিযান চলছে। এখন পর্যন্ত প্রায় 35টি স্থাপনা উচ্ছেদ করেছে। ইতিমধ্যেই আমরা একটি জায়গায় এসেছি, সেই জায়গাটি আসলে 50 বছরের এক বৃদ্ধা নারী, ওনার একমাত্রই সম্বল ছিল এই বাড়িটি। প্রায় 50 বছরের যে স্বামীর আয় এবং সন্তানের আয়, সেই আয়ে আসলে এই বাড়িটি নির্মাণ করেছিলেন। উচ্ছেদের অভিযানের আগেও তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল, মাইকিং করা হয়েছিল। আসলে ওনার স্বামী এবং সন্তান না থাকার কারণে ঘরের আসবাবপত্র বের করতে পারেনি। যখন আসলে উচ্ছেদ অভিযান চলছিল তখনই আসলে এই ঘরের আসবাবপত্র গুলা তড়িঘড়ি করে বের করা হয়েছে। এখন আসলে তিনি যেটা বলছেন যে এই বাড়িটি ওনার সম্বল ছিল, আর কিছু নেই। দীর্ঘ প্রায় 50 থেকে 60 বছর যাবত এই বাড়িতে অবস্থান করছেন, প্রায় প্রত্যেক ভিটা হিসাবে। তিনি বলছেন যে আসলে এটি বনের জায়গা নয়, এটি ওনার নিজস্ব ক্রয়কৃত জায়গা। আসলে বন বিভাগের যারা রয়েছেন তারা বলছেন যে আসলে এটি বনের জায়গা। উনি অনেকবারই উপজেলা নির্বাহী অফিসারের কাছে গিয়েছিলেন, বন বিভাগের কাছে গিয়েছিলেন, অনেক রিকোয়েস্ট করেছিলেন, কোনো আসলে কাজ হয়নি। সর্বশেষ ওনার যে বাড়িটি ছিল সেই বাড়িটি একেবারেই ভেঙে দেওয়া হয়েছে। এই এলাকায় প্রায় 4 একর জায়গার মধ্যে যেসব বসত বাড়ি তৈরি করা হয়েছিল 5 আগস্টের পর, সেসব বাড়ি কিন্তু আসলে উচ্ছেদ অভিযান চলছে সকাল 8টা থেকেই। এই অভিযান চলবে যতক্ষণ পর্যন্ত অভিযান শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলবে। এই অভিযানে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনী ছাড়াও সহ নানা বাহিনী। তারা বলছেন যে আসলে বন বিভাগের যে জায়গাগুলো রয়েছে 4 একর জায়গার প্রত্যেকটি জায়গা থেকে আসলে এই উচ্ছেদ কার্যক্রম চলবে। শাওন বাবু, ধন্যবাদ আপনাকে। যশোর বোর্ডের এসএসসির ইংরেজি প্রশ্ন নিয়ে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। দেখা গেছে কোনো প্রশ্নে উত্তর নেই, কোনোটির একাধিক উত্তর। ভুলে ভরা অসংলগ্ন এই প্রশ্নপত্রে পরীক্ষা দিতে গিয়ে বিপাকে শিক্ষার্থীরা। তাদের এসব অভিযোগের সত্যতাও মিলেছে যমুনা টেলিভিশনের অনুসন্ধানে। তবে প্রশ্নে ভুল থাকলেও শিক্ষার্থীদের নম্বর নিয়ে দুশ্চিন্তা না করার পরামর্শ বোর্ড সংশ্লিষ্টদের। গত 15 ও 17 এপ্রিল অনুষ্ঠিত হয় এসএসসির ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা। 23 এপ্রিল পরীক্ষার্থী পরিচয় চিঠি আসে যমুনা টেলিভিশনের কাছে। অভিযোগ, প্রশ্নপত্রে অসঙ্গতি। চিঠিতে দাবি করা হয় ইংরেজি প্রথম পত্রে 1-এর A নং প্রশ্নে 4টি উত্তরই সঠিক। F নং প্রশ্নে 2টি উত্তর রয়েছে। 6 নং প্রশ্নের টেবিলে ডিফেন্স ভার্বটির সাথে এস যুক্ত হবে না। আবার দ্বিতীয় পত্রের 1 নং প্রশ্নে ওয়েলফেয়ার ও ফ্লোরিশ 2টিই সঠিক। H নং এ এডুকেশনসের বদলে হবে এডুকেশন। ধরা পড়েছে এমন আরও বেশ কিছু ভুলভ্রান্তি। শিক্ষার্থীদের দাবি, প্রশ্নের উত্তর দিতে হিমশিম খেয়েছেন তারা। ফলাফল নিয়ে আছেন দুশ্চিন্তায়। ক্ষুব্ধ অভিভাবকরাও। প্রথম অ্যান্সারটা সেটা হচ্ছে প্যাসেজের সাথে এবং প্রশ্নের সাথে কোনো মিল ছিল না। গ্যাপে এমন একটা ওয়ার্ড ছিল যেটা দিয়ে 2টা বাক্য তৈরি হবে না, আর একটা জায়গায় হবে অনলি লাস্টে, কিন্তু ওই জায়গায় এসও যুক্ত ছিল। প্রশ্নে হচ্ছে একরকম আর প্যাসেজে আরেক রকম, প্রশ্ন ভুল ছিল। একই অ্যান্সার 2টা ছিল। একটা তো 4টা অপশনই ফুল, 4টাই অ্যান্সার, এরকম তো ছিল। এখন তো একটু চিন্তিত হবই যে কি হবে না হবে, আমাদের মার্কটা কেমন করে দেবে তারা। শিক্ষার্থীদের অভিযোগ যাচাই করতে যশোর জেলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যমুনা টেলিভিশন 2 প্রতিষ্ঠানের 4 জন ইংরেজি শিক্ষককে দেখানো হয় প্রশ্ন। শিক্ষার্থীদের অভিযোগ বেশিরভাগই সত্য বলে জানান তারা। দক্ষ শিক্ষক দিয়ে প্রশ্নপত্র প্রণয়ন ও যাচাই বাছাইয়ের পরামর্শ তাদের। এস হবে না এই কারণে এডুকেশনস বলে দিচ্ছেন না, শিক্ষার আবার প্লুরাল ফর্ম কি? শিক্ষা তো শিক্ষা, এটা তো সিঙ্গুলার ফর্ম হবে। 2 এর পর আসলে এটা বেস ফর্ম হওয়ার কথা, এখানে এস দিয়েছে, ডিফেন্স এসটা না দিলেই ভালো হতো। ফাইনাল প্রিন্টিং এর আগে কোশ্চেনটা অবশ্যই আরেকবার রিচেক দেওয়ার ব্যবস্থা করতে হবে। দরকার হলে একাধিক ব্যক্তি রিচেক দিবে, তাহলে আমার মনে হয় ভুলের সংখ্যাটা কমে যাবে অথবা হয়তো থাকবে। এ বিষয়ে কথা বলেননি বোর্ড চেয়ারম্যান। তবে প্রশ্নে ভুল হওয়ার কারণে কোনো শিক্ষার্থী নম্বর থেকে বঞ্চিত হবে না বলে আশ্বস্ত করেছেন যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। হেড এক্সামিনারদের কাছে আমি অবহিত অবশ্যই করব, ওনারা পর্যবেক্ষণ করবেন। যদি কোনো জায়গায় অসঙ্গতি থাকে, কোনো বিষয়ে যদি ছাত্রছাত্রীরা বঞ্চিত হয় বা আমরা যদি দেখি যে না এটা সত্যি সত্যিই ভুল, তাহলে ওনারা যে সিদ্ধান্তটা দেবেন আমরা সেই অনুযায়ী কাজ করব। অবশ্যই ছাত্রছাত্রীদের বিষয়টা আমরা সহানুভূতির সাথে দেখব। যশোর বোর্ড থেকে এবার এসএসসিতে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেয় 1,33,462 জন। সাবরিনা লিজা, যমুনা নিউজ।
আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ দেয়া সহ 5 দফা দাবিতে আন্দোলনে নেমেছেন ভোলাবাসী। বিপুল পরিমাণ গ্যাস থাকা সত্ত্বেও তা ঠিকমতো কাজে লাগাতে না পারায় ক্ষুব্ধ তারা। সিলিন্ডারে ভরে জেলার বাইরে গ্যাস পাঠানোর কার্যক্রম বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা। তিন দিকে নদী, আরেকদিকে বঙ্গোপসাগর। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলায় 20 লাখেরও বেশি মানুষের বসবাস। যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা সহ নানান দিক দিয়ে পিছিয়ে এই জনপদ। প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ জেলাটিতে উন্নয়নের বিপুল সম্ভাবনা থাকলেও দীর্ঘদিনেও তা হয়নি। 90-এর দশকে ভোলায় প্রথম গ্যাসের সন্ধান মেলে বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুরে। বর্তমানে বোরহানউদ্দিন ও সদরের 3টি গ্যাস ক্ষেত্রে 9টি কূপের মধ্যে 5টি থেকে গ্যাস উত্তোলন হচ্ছে। স্থানীয়ভাবে যা ব্যবহার হচ্ছে 3টি বিদ্যুৎ কেন্দ্র, হাতে গোনা কয়েকটি শিল্প কারখানা ও 2376টি আবাসিক সংযোগে। আবেদন করেও সংযোগ মেলেনি হাজার হাজার গ্রাহকের। পাইপলাইনেও গ্যাস নেওয়া সম্ভব হয়নি জেলার বাইরে। এই 26,000 টাকা জমা দিয়েছি আজকে 2019 সালে। আজকে কত বছর হয়েছে আপনারা দেখেন, আমি এখন পর্যন্ত কোনো গ্যাস পাইনি। আমাকে রাইজারও তুলে দেওয়া হয়েছে, কিন্তু আজ অবধি পর্যন্ত আমি সংযোগ পাইনি। বাণিজ্যিক খাতে বলায় গ্যাসের সংযোগ দেওয়া হচ্ছে না, এই জন্য আমরা যে হোটেল রেস্তোরাঁর মালিকরা ব্যাপকভাবে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছি। ঘরে ঘরে গ্যাস সংযোগ ও শিল্প কারখানা গড়ে তোলার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। দাবি পূরণে বেশ কয়েকদিন ধরে জোরে সোরে আন্দোলনে নেমেছেন দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ। গ্যাস সিলিন্ডারে ভরে জেলার বাইরে সরবরাহ বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা। কোম্পানিটির সাথে চুক্তি বাতিলের দাবি তাদের। এছাড়া ভোলা বরিশাল সেতু নির্মাণ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি ভোলাবাসীর। আমরা যদি এই জেলায় শিল্প কারখানা গড়ে তুলতে পারতাম এই গ্যাস ব্যবহার করে, তাহলে এই জেলায় প্রচুর মানুষের কর্মসংস্থান হইতো এবং এই জেলার আর্থসামাজিক উন্নত হইতো। ভোলায় গ্যাস পাওয়ার সাথে সাথেই বেশ কিছু শিল্পপতিরা ভোলায় এসেছিলেন, তারা প্লট নিয়েছিলেন, ভোলায় শিল্প কল কারখানা করবেন, কিন্তু উপযুক্ত পরিবেশ না থাকার কারণে তারা মুখ ফিরিয়ে নিয়েছেন। ভোলার গ্যাস আমরা ভোলায় চাই, ভোলায় মেডিকেল কলেজ চাই, আর সবচেয়ে বড় জিনিস আমরা ভোলা বরিশাল সেতু চাই। সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ বলছে, সরকারি নির্দেশনা পেলে আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ দিতে পারবে তারা। বিশেষ বিবেচনায় গ্যাস সংযোগ দেয়া হচ্ছে শিল্প কারখানায়। বর্তমানে আবাসিক খাতে সরকারি নির্দেশনা মোতাবেক গ্যাস সংযোগ বন্ধ রয়েছে, বাণিজ্যিক খাতেও সরকারি নির্দেশনা মোতাবেক গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। সরকারি নির্দেশনা পেলে আবাসিক ও বাণিজ্যিক খাতে গ্যাস সংযোগ চালু করা যাবে। দাবি দেওয়ার বিষয়টি সরকারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সরকারের এখানে একটি ইপিজেড হয় কিনা সে বিষয়েও আলোচনায় রয়েছে। ভালো গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে, এই গ্যাস দিয়ে অনেক দিন চলবে বলে আমরা জানতে পেরেছি। আশা করি সরকার এ বিষয়ে অবশ্যই দৃষ্টি দিবেন। বাপেক্সের তথ্য অনুযায়ী ভোলায় এ পর্যন্ত 2 TCF-এরও বেশি গ্যাসের মজুত পাওয়া গেছে। উদ্যোগ নেওয়া হয়েছে আরও নতুন কূপ খননের। জাহিদ হাসান, যমুনা নিউজ। রাজশাহী মহানগরীতে হঠাৎ বেড়েছে বৈদ্যুতিক তার চুরির ঘটনা। গত কয়েক মাস থেকে বিভিন্ন ওয়ার্ডে রাতের আধারে বাসাবাড়ির সরবরাহ লাইনের বৈদ্যুতিক তার চুরি হচ্ছে। নগরীর অভিজাত আবাসিক এলাকাগুলোই এই উপদ্রব বেশি। পুলিশ বলছে, নগরী জুড়ে সিসি ক্যামেরা নষ্ট হওয়ায় সুযোগ নিচ্ছে চোরেরা। চালচলনে বেপরোয়া ভঙ্গি, ভয়ডর ছাড়াই দিব্যি চুরি করে নিয়ে যাচ্ছে বৈদ্যুতিক তার। চুরির এই দৃশ্য রাজশাহী মহানগরীর উপশহর আবাসিক এলাকার একটি বাসার সিসিটিভি ফুটেজ থেকে নেয়া। ওই বাসার বিদ্যুতের তার চুরি হয়ে গেছে অতি সম্প্রতি। রাজশাহীর অভিজাত বলে পরিচিত উপশহর আবাসিক এলাকায় প্রতিটি বাড়িতে এখন প্রতি রাতে ঘটছে এই চুরির ঘটনা। রাত নামলেই হঠাৎ করেই বিদ্যুৎ চলে যাচ্ছে। বাসা থেকে বের হলে বোঝা যাচ্ছে বাসার সংযোগের তার কেটে নিয়ে গেছে চোর। ইলেকট্রিক পোল থেকে বাসার যে কানেকশনের তার, সেই তারগুলো রেগুলার চুরি হচ্ছে। আজের বাড়ি, কালোর বাড়ি, পরশু অমুকজনের বাড়ি, আমার পাশের বাড়ি, 2 পাশের বাড়ি, এই সামনে সাংবাদিকের বাড়ি, সব চুরি হয়ে গেছে। উপশহর ছাড়াও নগরীর বিভিন্ন আবাসিক এলাকায় একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। দিন দিন চুরির সংখ্যা বাড়ছে, চোরের দলও বেপরোয়া হয়ে উঠেছে। রাত 10:30টার দিকে আমরা দেখে যে কারেন্ট চলে যায়, তারপরে জানতে পারি যে সিসি ক্যামেরা দেখে জানতে পারি যে চোর এসেছিল। আমরা বুঝতেই পারিনি রাতের বেলা, একদম আমাদের মিটারের কাছ থেকে শুরু করে পোল পর্যন্ত পুরোটা কেটে চলে গেছে।
পুলিশ বলছে গত বছরও নগরী জুড়ে 450 সিসিটিভি ক্যামেরা ছিল। এগুলোর বেশিরভাগই নষ্ট ও চুরি হওয়ায় চোর এখন সুযোগ পেয়েছে। তাই সকল থানায় টহল টিম বাড়িয়ে দ্রুত জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে আরএমপি। লিখিত অভিযোগ আসে থানাতে, সংশ্লিষ্ট থানাতে, অবশ্যই সেটা তদন্ত করে আমাদের ম্যানুয়ালি হোক বা যদি পার্সোনাল কোনো সিসিটিভি ভিডিও ফুটেজ থেকে নিয়ে সেগুলো সংগ্রহ করে তাদেরকে শনাক্তকরণ এবং আইনের আওতায় আনতে হয়, অবশ্যই আমরা সেই কাজগুলো করব। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। গাজীপুরের শ্রীপুরে ইজারাদারদের সাথে হকারদের সংঘর্ষের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে শ্রীপুর থানায় মামলা করেন ইজারাদার। পুলিশি অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে দুজন। শুক্রবার বিকেলে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় খাজনা তোলা নিয়ে ইজারাদারদের সাথে হকারদের কথা কাটাকাটি হয়। এরই জেরে বাধে সংঘর্ষ। দেশীয় অস্ত্র নিয়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, এতে আহত হয় বেশ কয়েকজন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজশাহীর বাগমারায় আগুনে পড়েছে অন্তত ৮০ কৃষকের পানের বরজ। স্থানীয়রা জানান, গতকাল জুমার নামাজের পর সর্দারপাড়া বিলের পানের বরজে আগুন জ্বলতে দেখেন কয়েকজন। তাদের চিৎকার শুনে ছুটে আসেন চাষিরা, চেষ্টা করেন আগুন নেভানোর। পরে ঘটনাস্থলে যায় বাগমারা ও মোহনপুর উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা। কয়েক ঘন্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। ধারণা, বিড়ি বা সিগারেটের আগুন থেকে এই দুর্ঘটনা। দিশেহারা ক্ষতিগ্রস্ত চাষিরা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। গাইবান্ধায় মেলার আড়ালে জুয়ার আসরের অভিযোগে প্যান্ডেল ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার রাতে সুন্দরগঞ্জ উপজেলার কই কাশদহ গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, বৈশাখ উপলক্ষে একদিনের জন্য মেলার আয়োজন করা হয়। দিনে একটি প্যান্ডেলে ম্যাজিক শো হলেও রাতে সেখানে চলে অশ্লীল নৃত্য, সে সাথে বসে জুয়ার আসর। স্থানীয়রা বাধা দিলেও আয়োজকরা তা উপেক্ষা করে আসর বসালে প্যান্ডেল ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। পরে সেখানে অগ্নিসংযোগ করা হয়। সুনামগঞ্জের হাওর অঞ্চলে চলছে বোরো ধান কাটার ধুম। ফসল হয়েছে ভালো। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া অব্যাহত থাকলে এক সপ্তাহের মধ্যেই ধান কাটা শেষ হওয়ার আশা কৃষি বিভাগের। ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত ফসল রক্ষা বাঁধের তদারকির জন্য কর্মকর্তাদের ছুটি বাতিল করেছে প্রশাসন। সুনামগঞ্জে ছোট বড় মিলিয়ে ১৩৭টি হাওর, সবখানেই পাকা ধান, বাতাসেও মিষ্টি ঘ্রাণ। মাঠে মাঠে ব্যস্ত কৃষক, ধুম পড়েছে ধান কর্তনের। আজকে আর খাচ্ছি, আল্লাহর রহমতে ধান খুব ভালো খুশি হয়েছে। 22 মণ 23 মণ হয়েছে। কেন এবার তো সোনার বৈশাখী আল্লাহ দিচ্ছেন ভালো আসতে দেখা যায়। এরপরে রৈদ আছে, দিল মাজানো বালা। আমরা তো ধান টান খাচ্ছিলাম বালা, শুকাইলামও বালা। ফোনে মেঘদের বেশিরভাগ রৈদ হইতেন। পুরুষের পাশাপাশি সমান তালে হাওরের অর্থনীতিতে ভূমিকা রাখছেন নারীরা। মাঠে ধান মাড়াই, শুকানো শেষে গোলায় তোলা, সবই করছেন কৃষানীরা। এবার বাদলি তো নাই, সুন্দর মতো তুলেরা আমরা বৈশাখী, আমরা পুরুষের তুলেরা, মেয়ের তুলেরও। আমরা মহিলা হলে ধান লাড়াছাড়া করি, আমরা কেউ ওষুধ না, সব কামও আছে। চলতি মৌসুমে জেলায় ২,২৩,৫০২ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১৪ লাখ মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় ৫,২০০ কোটি টাকা। আমরা যদি সুন্দর ধান কাটতে পারি, অবশ্য প্রায় ১৩,৭৬,০০০ মেট্রিক টন আমরা ধান করতে পারবো, যার বাজার মূল্য ৫,২০০ কোটি টাকা। ফসল রক্ষা বাঁধে নিয়মিত নজরদারি রাখছে প্রশাসন। প্রত্যাশা, নির্বিঘ্নে গোলায় উঠবে হাওরের সব ধান। আমরা বাঁধ সুরক্ষার ব্যাপারে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিঠি দিয়েছি, যেন তারা বাঁধটা সংরক্ষণ করে, কেউ যেন কোনো দুর্বৃত্ত যাতে বাঁধ কেটে দিতে না পারে। শতভাগ ধান ঘরে তোলার আগ পর্যন্ত নজরদারি থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। জারিন অর্নি, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।